আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে ট্যাগলাইনে ডিসকাশন করছি, সাকিব আল হাসানকে টেস্ট দল থেকে বাদ দেয়া হোক, অনেকের পছন্দ হচ্ছে না। অনেকে এই মুহূর্তে আমাকে যে যার মতো করে ব্যাখ্যা করবেন, বিভিন্ন পশু পাখির বাচ্চা হিসেবে আমাকে অভিহিত করবেন কমেন্ট বক্সে এসে। কিন্তু রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের ক্রিকেটের ফিউচার বিবেচনায় এবং এই মুহূর্তে সাকিব আল হাসানের প্রায়োরিটি কোন জায়গায়, সেই বিষয়টাও যদি আমরা বিবেচনায় আনি, সাকিব আল হাসান বাংলাদেশ টেস্ট দলে থাকার যোগ্যতা রাখে না। আবারও বলছি, সাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট দলে, যেই দলটা পাকিস্তানের বিপক্ষে খেলতে যাবে, 2 টেস্ট খেলবে বাংলাদেশ, সেই দলভুক্ত হবার যোগ্যতা রাখে না আমার কাছে মনে হয়েছে। কেন এই কথা বলছি, কেন এই আলোচনা? দেখুন, যেই ক্রিকেটার টেস্ট দলে থাকবেন বা টেস্ট খেলবেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, তার আগে তাকে যখন তার ফিউচার সম্পর্কে কদিন আগে মিডিয়ায় জিজ্ঞেস করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি আপাতত 6 মাস অন্তর ভাবতে চান যে তিনি আসলে কতদিন পর্যন্ত ক্যারিয়ারকে নিয়ে যাবেন। মানে সাকিব আল হাসান ডিসাইড করবেন 6 মাস পর পর, এবং সেভাবে হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এর সাথে জড়িত যারা, যে পাইপলাইন কিংবা সিলেকশন প্যানেলের সাথে যে জড়িত ব্যক্তিবর্গ, তারা পরিকল্পনা করবেন যে সাকিব আসলে পরের 6 মাস পরে আর কি অ্যানাউন্সমেন্ট করেন, সেই অনুযায়ী তারা তাদের পরিকল্পনা করবেন। এটা তো হইতে পারে না। কোনো ক্রিকেটার এরকম বলতে পারেন না যে পরের 6 মাস পর আমি আমার পরিকল্পনা জানাবো, তারপর আপনারা আপনাদের পরিকল্পনা করবেন। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে একজন ক্রিকেটার যিনি গেল 2 বছরে খেলেছেন মাত্র 2টা টেস্ট। গত 2 বছরে সাকিব আল হাসান খেলেছেন 2টা টেস্ট। 2024-এ খেলেছেন 1 টেস্ট, 2023 সালে খেলেছেন অপর টেস্ট। সাকিব আল হাসান গত 20 মাসে খেলেছেন মাত্র 2 টেস্ট। যেই ক্রিকেটারের টেস্টের প্রতি এত অনীহা, যেই ক্রিকেটার টেস্ট খেলবেন কি খেলবেন না সেটার জন্য তাকে মোটামুটি এমন একটা অবস্থা এনশিওর করতে হয় বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন, যে ভুলিয়ে ভালিয়ে সাকিবকে খেলাতে পারলেই যেন অনেক বড় কিছু, এবং সেই মানে ছেলে ভুলানো যে ম্যাজিকটা, সেটাও কাজ করে 2 বছরে মাত্র 2বার, যেহেতু 2টা টেস্ট খেলেছেন তিনি। সেই ক্রিকেটারকে নিয়ে আমি কেন আমার টেস্টের পরিকল্পনা করব? বাংলাদেশে প্রথম শ্রেণীর যে ক্রিকেট হয়, সেই ক্রিকেটে সাকিব আল হাসানের প্রেজেন্স কতটুকু প্রোঅ্যাক্টিভ, সেই ব্যাপারটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। আপনি ডিপিএল এ সাকিব আল হাসানকে দেখবেন, বড় দলের হয়ে তিনি খেলেন, বিশাল অঙ্কের পারিশ্রমিক বা সম্মানী, যেভাবে আমরা এটাকে কনভার্ট করি না কেন, সেটা তিনি পান। বিপিএল এ সাকিব আল হাসানকে আপনি দেখবেন, বড় দলে তিনি খেলেন, এবং সেই দলের হয়ে সাকিব আল হাসান যে পারিশ্রমিক পান, বাংলাদেশের বিপিএল ইতিহাসের অন্য কোনো ক্রিকেটাররা সাকিবকে আসলে ছাড়িয়ে যেতে পারেন না। কিন্তু যখন ওই যে এনসিএল বা বিসিএল হয়, বাংলাদেশ ক্রিকেট লিগ কিংবা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ, সেই এনসিএল কিংবা বিসিএল এ সাকিব আল হাসানের কিন্তু সেই প্রোঅ্যাক্টিভনেস আমরা পাই না। একটু আগে যে বললাম যে ডিপিএল এবং বিপিএল এ যখন একটা ভালো রেমুনারেশনের কনফার্মেশন থাকে, তখন সাকিব আল হাসান এভেলেবেল হয়ে যান। কিন্তু যখন সেটা 4 ডে ম্যাচ হয়, যখন সেই ম্যাচের মূল আয়োজক হয় বিসিবি, এবং যখন টেস্ট দলের জন্য প্রিপারেশন ইভেন্ট চলে, তখন সাকিব আল হাসান টি-20 নিয়ে ব্যস্ত থাকেন কানাডায়, আমেরিকায়, অথচ সিনিয়র মোস্ট ক্রিকেটার হিসেবে তার উপর ভরসা করতে চায় আমার ক্রিকেট বোর্ড। যেই ক্রিকেটার আবার গত 2 বছরের মধ্যে মাত্র 2টা টেস্ট খেলেন। এনসিএল বিসিএল আসলে তার অভিধানের মধ্যে পড়ে না। এখন একজন ক্রিকেটার বেছে বেছে খেলবে, এবং বেছে বেছে খেলার পরও যখন যাচ্ছে তাই পারফরমেন্স করবে, ঠিক সেই ক্রিকেটারকে আমি কতটুকু অটোমেটিক চয়েস বলতে পারি? আমরা একটা সময় বলতাম না চোখ বন্ধ করে, যে 3 ফরম্যাটে বাংলাদেশের সেরা সাকিব আল হাসান, তিনি বিশ্ব সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানের সেই অলরাউন্ডারের যে জায়গাটা, যে আসনটা, সেটা ভাই এখন নেই। আপনি যদি হিসাব করেন, মানে এটার মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি রয়েছে। অলরাউন্ডার যদি হিসাব করেন, টু বি ভেরি অনেস্ট, আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন, চিন্তা করে দেখুন তো, সাকিবের থেকে কি হার্দিক পান্ডিয়া খারাপ অলরাউন্ডার? সাকিব আল হাসানের থেকে মোহাম্মদ নবী কি খুব খারাপ অলরাউন্ডার? দলকে জেতানোর ক্ষেত্রে, ক্রুশিয়াল মোমেন্টাম চেঞ্জ করার ক্ষেত্রে এই ক্রিকেটাররা কত বড় রোল প্লে করে। সাকিব আল হাসানের থেকে রাশিদ খান কি খারাপ অলরাউন্ডার? ইভেন সাকিব আল হাসানের থেকে আমরা যদি ওয়ানিন্দু হাসানাঙ্গার কথা বলি, তিনি কি খারাপ অলরাউন্ডার? হয় কি জানেন, সাকিব আল হাসান যখন কন্টিনিউয়াস খেলেন, অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে যখন ওই ব্যত্যয়টা হয়, ওই র্যাঙ্কিং এর জায়গাটায় তিনি এগিয়ে থাকেন। এটা আমার অবজারভেশন, আমার কাছে মনে হয়। এবং সেটা দিয়েই আমরা আসলে সাকিব আল হাসানকে এমন ফুলিয়েছি, এখন তিনি আসলে আমাদের থেকে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তিনি বেছে বেছে খেলেন। জাতীয় দলের জার্সি গায়ে, জাতীয় দলের লাল সবুজের জার্সি গায়ে একজন ক্রিকেটার যখন এভাবে ডিসিশন নিতে পারেন যে তার যখন মনে চাইবে তিনি খেলবেন, 6 মাস পরে তিনি কি ডিসিশন নেবেন সেটা তার মন মানসিকতার উপর ডিপেন্ড করবে, এবং সেটার উপর নির্ভর করে যখন আমার ন্যাশনাল ইন্টারেস্ট কোন দিকে যাবে সেটা ডিসাইডেড হবে, এটা ভাই কোনোভাবে কাম্য না। সাকিব আল হাসান যেই হন না কেন,
আপনারা দেখেছেন লাস্ট যে বিশ্বকাপটা হলো, ফাইনাল জেতার পরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা অ্যানাউন্স করেছেন যে তারা আর এই ফরম্যাটটাই খেলতে চান না। কি দারুণ বিদায় না? আমাদের সাকিব আল হাসানরা বলছেন 6 মাস পর পর তিনি ডিসাইড করবেন তিনি খেলবেন কি খেলবেন না। খুবই ইন্টারেস্টিং। সাকিবের পারফরমেন্স কোথায়? লাস্ট যে ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি, সেই ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের পারফরমেন্স যদি আমরা দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে সিলেকশন প্যানেল অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটারের সাথে অন্যায় করেছে। সাকিবকে যে কারণে নেওয়া হচ্ছে সেই রোল কি সাকিব প্লে করতে পেরেছেন? ইভেন যে এই ওয়ার্ল্ড কাপে তিনি ক্যাপ্টেন হিসেবে ভারতে গেলেন, যাবার আগে অনেক বড় বড় কথা বলে গেলেন তামিম ইকবালের সম্পর্কে। শতভাগ ফিটনেস না থাকলে কোনো ক্রিকেটারের মাঠে নামা উচিত না, খেলা উচিত না, এই ধরনের বক্তব্য যে সাকিব আল হাসান দিয়ে গেলেন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে যাবার আগে, সেখানটায় গিয়ে তিনি নাকি চোখের ইনজুরিতে ভুগেছেন এবং চোখের ইনজুরিতে ভুগে তিনি ম্যাচও খেলেছেন। তাহলে প্রতারণা করলো কে? দ্বিতীয় পয়েন্ট যেটা, সেখানটায় সাকিব আল হাসানের পারফরমেন্সটা কি ছিল? শ্রীলঙ্কার এগেনস্টে 80 অড রানসের ওই ইনিংসটা ছাড়া সাকিব আল হাসান পুরো টুর্নামেন্টে অলমোস্ট ফ্লপ। টি-20তে আসি, যেই ফরম্যাটে সাকিব আল হাসান বাংলাদেশ সেরা, বিশ্ব সেরাদের একজন, এখনো কি তাই? সেখানকার পারফরমেন্স আমরা দেখার চেষ্টা করি। সবচেয়ে যে 8টা ইনিংসে তিনি ব্যাট করেছেন, একটাতে করেছেন 64 এবং সেই 64 করেছেন নেদারল্যান্ডসের এগেনস্টে। বাকি যে 7টা ইনিংস রয়েছে, একটাতে করেছেন 8, একটাতে 3, আর একটাতে 8, একটাতে 11, একটাতে 0, মানে তার ইনিংস গুলো হচ্ছে অনেকটা এরকম। সো এই ক্রিকেটার যিনি টি-20র সেরা, যিনি টি-20কেই প্রায়োরিটি দেন, তিনি এখন মেজর লিগে 4th ক্লাস টি-20 টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট গুলোকে যদি আমি র্যাঙ্কিং করি, সেখানটাও তিনি এখন বেস্ট 11-এ থাকেন না, ড্রপড হন। ভাবা যায় সেই সাকিব আল হাসানকে নিয়ে আমাদের এই নৃত্য কবে শেষ হবে? অটোমেটিক চয়েস সাকিব আল হাসান, এবং অটোমেটিক চয়েস বলেই তাকে আমি টেস্ট দলে নিয়ে নিব, এই যে একটা চিন্তার বন্ধাত্ব, এটা থেকে আমরা কবে আসলে বের হব? ওই গার্ডসটা আমাদের সিলেকশন প্যানেল, লিপু ভাইয়ের নেতৃত্বে সিলেকশন প্যানেল কি দেখাতে পারবে? যেই ক্রিকেটার গেল 2 বছরে মাত্র দেশের 2টা টেস্ট খেলেছেন, যার প্রায়োরিটি লিস্টে টেস্ট থাকে না, টেস্টে প্রিপারেশন থাকে না, কানাডা আমেরিকায় গিয়ে যেখানটায় আসলে সাকিব যেটা চান সেটা রয়েছে, সেই জায়গায় তিনি খেলেন ঠিকই, বসে থাকেন ঠিকই, ড্রপ হন ঠিকই, সেই জায়গায় তার প্রায়োরিটি থাকে ঠিকই। সেই ক্রিকেটারকে আমি কেন, মাত্র 2 বছরে 2 টেস্ট খেলা ক্রিকেটারকে কেন আমি আমার টেস্ট টিমে পাকিস্তান সফরে চুজ করব? এখন আপনারা বলতে পারেন যে সাকিবের বিকল্প নেই। হ্যাঁ, বিকল্প নেই বলে আমরা বিকল্প তৈরি করব। সাকিব আজীবন খেলবে না, এটাও যেমন বাস্তবতা। সাকিবের বিকল্প তৈরি করতে হবে, আজীবন সাকিবের বিকল্প তৈরি হবে না, এ ব্যাপারটাও তো সত্য না। সো বিকল্প যখন আমাকে তৈরি করতে হবে, একসময় আব্দুর রাজ্জাকের বিকল্প ছিলেন না। বাঁহাতি স্পিনে আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশের সেরা, প্রথম ওয়ানডেতে 200 উইকেট দাঁড়িয়ে তিনি। একসময় মোহাম্মদ রফিকের বিকল্প ছিলেন, নাশরাফুলের বিকল্প কেউ ছিল না, মাশরাফি বিন মুর্তজার কেউ বিকল্প ছিল না। এরপরে বিকল্প তৈরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চেষ্টা করেছে নাকি করে নাই? অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু চেষ্টা তো করেছে। তো সাকিব আল হাসান যেহেতু আজীবন খেলবেন না, এবং তিনি যেহেতু যেই ফরম্যাটে নিয়ে তাকে ঘিরে এত টানা হেঁচড়া, সেই টেস্ট ফরম্যাটে সাকিব আল হাসানের যেহেতু আগ্রহটাই নেই, আমার যে 4 ডে ম্যাচেস গুলো হয়, যেগুলোকে কম্পিটিটিভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আমার সিনিয়র ক্রিকেটারদের, সেখানটায় যখন তার আগ্রহ থাকে না, ঠিক তখন তাকে আমি যখন অটোমেটিক চয়েস হিসেবে টেস্ট টিমে সিলেক্ট করার দ্বার প্রান্তে চলে যাই এবং করবো, পাকিস্তানে খেলা হবে, সাকিবের এক্সপিরিয়েন্সের দরকার, এটা ভাই আমি মানতে পারি না। সাকিব আল হাসানকে অবশ্যই টেস্ট দল থেকে বাদ দেওয়া উচিত। যদি কেউ খেলতে চায়, তাকে ওই ফরম্যাটে খেলতে হবে, খেলে জাতীয় দলে ঢুকতে হবে। জাতীয় দল ছেলের হাতের মোয়ানা, কিনে আনলাম, হাতে দিলাম, ইচ্ছা মতো খেলো অথবা ফেলে দিল। ন্যাশনাল টিম definitely it plays a big role for our national interest. So Sakib Al Hasan should be dropped. This is my opinion. সবাই ভালো থাকবেন।